এমন ছ্যাঁচড়ামি আর না করে। ভালোবেসে সব ছ্যাঁচড়া হয়ে গেছে, অসহ্য। নম্রতা চুপ হয়ে গেল। সভ্যতা সহজে রাগে না, বিশেষ করে নম্রতার সামনে। তাই নরম সুরে বলল, ওনাকে কেন মানা করিসনি? আমি কেন মানা করব? তোকে মানা করেছিলাম আরিফ ভাইকে ভালোবাসতে, তাহলে মাহিন ভাইকে কেন মানা করব? যার যাকে ভালোবাসতে ইচ্ছে করবে তাকে ভালোবাসবে, আমার কি? এইসব ভালোবাসার চক্করে পড়ে তোর মতন কান্নাকাটি করার প্ল্যান নেই আমার। তাই যার ঝামেলা সে মেটাও। বলতে বলতেই থ্রি পিস নিয়ে বাথরুমের দিকে অগ্রসর হলো সভ্যতা। কণ্ঠে মিষ্টি গানের সুর। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। নম্রতা মুগ্ধ হয়ে সভ্যতার গান শোনে। মেয়েটার চমৎকার গলা, কিন্তু স্বভাবটা একটু তেতো হয়ে গেছে। বড় বোনকে মান্যই করে না। এখন নম্রতা নিজেকেই ছোট মনে হয় সভ্যতার সামনে। কথায় কথায় ওর সেই ছোট্ট পিহু ওকে শাসন করতে চলে আসে। মেয়েটা এত বড় হয়ে গেল কবে? বিছানার ওপর বালিশে হেলান দিয়ে বসে মাহিনের কথা ভাবছে নম্রতা। গত 2 বছর ধরে মানুষটা ভালোবাসা প্রকাশ করছে। বুঝতেই চাচ্ছে না নম্রতার এখন ভালোবাসতে ভয় করে। সে হয়তো ভয়টা কাটিয়ে তুলতে পারবে না, আবার হয়তো পারবে, কিন্তু সময় লাগবে। নম্রতা কতবার মাহিনকে রিজেক্ট করেছে তারও কোনো হিসেব নেই। আস্তে আস্তে নম্রতা পুরনো ভুলের পথে পা বাড়াবে, আশঙ্কাটা নেহাতি তুচ্ছ নয়। একবারের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি, আবারও একই ভুল করলে নিজেকে সামলাবে কি করে? এসব ভেবেই বিয়ে, প্রেম, ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সে। কিন্তু মাহিন কিছুতেই পিছু ছাড়ছে না। সভ্যতা চাইলে মাহিনকে আটকাতে পারত, কিন্তু সে এমন কিছু করবে না বুঝতে পারছে নম্রতা। এর পরিণতি কি হবে শেষে? মাহিনের পাগলামিতে সায় দিতে হবে না তো? ভাবলেই শিউরে উঠছে। সে অপেক্ষা করতে থাকে সভ্যতার জন্য। সভ্যতা আসলে বিষয়টি নিয়ে গুরুতর আলাপ করতে হবে। সভ্যতা শাওয়ার নিয়ে ফিরে আসলে তাকে সামনে বসিয়ে নম্রতা কঠিন স্বরে প্রশ্ন করে, কি প্ল্যান করছিস? একদম সত্যি কথা বলবি। সভ্যতা ফোনে চোখ রেখে বলল, আমি ভালো মানুষ খুঁজছি। তোরা তো বিয়ে শাদী করবি না, তোদের জন্য আমার আব্বু আম্মু নাতি নাতনির সুখ থেকে বঞ্চিত হবে। এটা কি করে মেনে নেই? তাই তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য স্যাক্রিফাইস করার কথা ভাবছি। বাধ্য হয়ে একটা ছোকরাকে ধরে তার গলায় মুক্তোর মালা হয়ে ঝুলে পড়ব। আপাতত এটাই আমার প্ল্যান। নম্রতা বিরক্ত চেহারায় বলল। মাহিনের কথা শুনতে চাচ্ছি। সভ্যতা অবাক হবার ভান করে। কে মাহিন? কোন মাহিন? তুই ছেলেদের কথা আমার কাছ থেকে জানতে চাচ্ছিস? তোর মনে হয় আমি ছেলেদের খোঁজ রেখে বেড়াই, বিশেষ করে ওইসব ছ্যাঁচড়াদের? আহ পিহু, উনি আমারও বড়, রেসপেক্ট দিয়ে কথা বল। বড় বলে ছ্যাঁচড়াকে ছ্যাঁচড়া বলা যাবে না? আশ্চর্য। সত্য বলতে দি থাকি, তোর মনে হয় না উনি ছ্যাঁচড়া? 2 বছর ধরে পেছনে পড়ে আছে। ভালো মানুষ হলে কেউ এমন করে? এসব ভালোবাসা নাকি ছ্যাঁচড়ামি? ভালোবাসার সংজ্ঞা কি বলতো? তোর ওই প্রতারিত হওয়া নাকি মাহিন ভাইয়ের রিজেকশন? আই মাস্ট সে আপু, লাভ ইজ আ ইরিটেটিং থিং, অ্যানোয়িং থট, নাথিং লেস অর মোর। সভ্যতা কথাগুলো বলে চলে গেল। নম্রতা বসে থেকেই বলল, ভালোবাসা সুন্দর পিহু, আমার জন্য তুই এমন হয়ে গেলি কেন? কতটা শক্ত হয়েছিস তা বুঝতে পারছিস? আমি তো চাইনি তুই এমন হ। পরিবারের সঙ্গে, বাইরের সবার সঙ্গে তোর এমন রুক্ষ আচরণ, সব দোষ আমার। সবকিছু আমার জন্য হয়েছে। আই এম সরি পিহু, আই এম রিয়েলি সরি। সভ্যতা ফেরত আসে এয়ারফোন নিতে। নম্রতাকে চোখের পানি ছেড়ে বিলাপ বকতে দেখে ভ্রু কুঁচকে বলে, You were just stop crying like a baby, আপু। সব সময় এমন ফ্যাচ ফ্যাচ করে কান্নাকাটি করিস কেন? আশ্চর্য। নম্রতা বলল,
আমার পক্ষে আবার ভালোবাসা সম্ভব না পিহু, বোঝার চেষ্টা কর। সভ্যতা বিরক্তি নিয়ে বলল, আমার বোঝা লাগবে কেন? আমি বুঝে কি করব? যাকে বোঝানোর প্রয়োজন তাকে বোঝাও। মাহিনকে তুই সামলাতে পারবি, আমি না। আমি বললেও ও শুনবে না। সামলাতে পারবো? ওয়েট, তোকে প্রমাণ দিচ্ছি যে আমি মাহিন ভাইকে তোর পেছনে লাগাইনি। সভ্যতা মাহিনকে ফোন করলো। নম্রতা চুপচাপ বসে আছে। মাহিন ফোন রিসিভ করতেই সভ্যতা ঝটপট বলে ওঠে, I love you, Mahin. Forget that annoying kuhu and marry me, please. মাহিন গম্ভীর গলায় বলল, কি বললি? বাংলায় বলতে হবে, ইংরেজি বোঝেন না? না, বাংলায় বল। বিয়ে করুন আমাকে। কুহুর কথা ভুলে যান। এমনিতেও বিয়ে শাদী করবে না, করলেও সংসার করবে কিনা ঠিক নেই। ওর থেকে আমাকে বিয়ে করা বেশ লাভজনক। তাছাড়া আমি সংসার করতে বেশ আগ্রহী। পরশু নদীর পাড়ে আয়, দেখা করে জানাচ্ছি। সভ্যতা নম্রতার চেহারায় দৃষ্টি বুলিয়ে বলল, দেখা করে কেন শুনবো? আমি এখন জানতে চাই। আমাকে তো ভালো করে জানেন। উত্তর না শুনে ঘুমাতে পারবো না। দ্রুত বলুন। আমার প্রতি কোনো অনুভূতি কাজ করে না? একটুও না? আমি কি আপনার কুহুর মতন শ্যামলা, লেখাপড়ায় খারাপ, নাকি এতিম? নম্রতা তড়িৎ তাকালো সভ্যতার পানে। সভ্যতা এভাবে তিক্ত সত্যগুলো বলে উঠবে ভাবেনি সে। টলমল করে উঠল চক্ষুদয়। এই কারণগুলোই তো আরিফকেও দূরে সরিয়ে দিয়েছিল। মাহিন গম্ভীর গলায় বলল, ভালো একজনকেই বাসা যায়। আমাকে সেই একজন বানানো যায় না? আবদার সূচক বাক্য সভ্যতার। মাহিনের সরল স্বীকারোক্তি। না। সভ্যতা কলটা কেটে দিয়ে তাই ইশারা ভাব নিয়ে বলল, See, he didn't agree it. এখন আমি আর কি করতে পারি? লাজ লজ্জা ভুলে প্রপোজও করলাম। তোর জন্য আমার এই সম্মানহানি হলো। এখন আমি কিচ্ছু জানি না। পরশু নদীর পাড়ে গিয়ে আমি ডুবে যাওয়া সম্মান তুলে না আনলে তোর সাথে সকল সম্পর্ক ডিসমিস, অ্যান্ড আই মিন ইট ফর দ্য ফার্স্ট টাইম। নম্রতা ঠাই বসে শুনল সব কথা। সভ্যতা চলে গেল। আজ প্রথমবার সভ্যতার থেকে এত তিক্ত কথা শোনার পর অসহায় বোধ করছে নম্রতা। ওর বোন এমন ছিল না। সম্পর্ক অতীত নিয়ে ঘাটাঘাটি করতো না, সবসময় নম্রতার পাশে থাকতো, নম্রতাকে ডিফেন্স করে কথা বলতো। যেই সভ্যতার জন্যে নম্রতাকে কেউ আজে বাজে কথা বলতে পারতো না, সেই সভ্যতায় আজ এতগুলো কথা শোনালো। ঘরের বাইরে চাচি জানের গলা শোনা যাচ্ছে। সভ্যতাকে তার অসংলগ্ন কথার জন্যে ক্ষমা চাইতে বলছে। নম্রতার চোখের সামনেটা ঝাপসা হয়ে আছে। পরিবারের বোঝা হয়ে যাচ্ছে সে। বয়স তো কম হয়নি। মানুষ তো ঠিকই বলে, আর কতদিন নম্রতা চাচা চাচির ঘাড়ে বসে খাবে? রাতে রেগে সভ্যতাকে চড় মারলেন ওর বাবা। জীবনে প্রথমবার। নম্রতা ঠেকাতে গেলে সভ্যতার মা নম্রতাকে আটকালেন, বললেন, যাস না, ওর স্পর্ধা অনেক বেড়েছে। আবিরকেও যা নয় তাই বলছে। আব্বুকে শাসন করতে দে। কিন্তু আম্মু, ও ছোট। এর জন্যই শাসনের প্রয়োজন। নম্রতা কিছু বলতে পারল না। সভ্যতাও রাগ করে ছুটে গেল নিজের ঘরে। সভ্যতা ঘরের দরজা বন্ধ করে বসে আছে। নম্রতা গিয়ে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। নম্রতা এবার কাঁদতে কাঁদতে বলল, দরজা খোল না। সভ্যতা চেঁচালো, চলে যাও। আমার ভুল, সব আমার ভুল। জাস্ট শাস্তি দিবি দে, তাও দরজা খোল পিহু। সভ্যতা দরজা খুলল। একদম স্বাভাবিক চেহারা তার, যেন কিছু হয়নি। অথচ নম্রতার কাঁদতে কাঁদতে মরমর দশা। সে ভেবেছিল সভ্যতাও ভেতরে বসে কাঁদছে, কিন্তু তার সে চিন্তায় পানি ঢেলে সভ্যতা ল্যাপটপে সিনেমা দেখছিল। সভ্যতা পুনরায় বিছানায় শুয়ে সিনেমা দেখতে শুরু করে। নম্রতা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। সভ্যতা শক্ত গলায় বলে, এ বাড়ি থেকে দ্রুত চলে যা আপু। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আব্বু আমাকে মারলো। এটা তো তোর বাড়ি না, তাও পড়ে আছিস কেন? নম্রতার ফোনে মাহিনের কল আসে। সভ্যতা সিনেমায় মনোযোগী। নম্রতা কল রিসিভ করতেই মাহিন বলল, কিছু জরুরি কথা বলার ছিল। পিহুর সঙ্গে তুমিও এসো।
আর বিরক্ত করব না, শেষবারের মতো কথাগুলো শুনে যাও। জি, আসবো। পিহুর কথা শুনেছো? ও তোমাকে কিছু বলেছে? আপনাকে ভালোবাসে এই ব্যাপারে। হ্যাঁ, আজ কী সব বলছিল বুঝতে পারিনি, ঠিক কি বলতে চাইলো। ও আগেও কখনো এমন কিছু বলেনি। দেখা করে সবটা বলি, এখন একটু ব্যস্ত আছি। ও ওকে। নম্রতা ফোন রাখতেই সভ্যতা বলল, ডিস্টার্ব করিস না, একা থাকতে দে। তোর উপস্থিতিও আমার সহ্য হচ্ছে না। লিভ মি অ্যালোন আপু, পরে কথা বলিস। এখন আমার মেজাজ ঠিক নেই, মুখ দিয়ে আরো উল্টাপাল্টা কথা বের হবে, তখন কষ্ট পাবি। বল, যা ইচ্ছা বল, তবুও যাব না, আজ এখানেই থাকবো। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। সভ্যতা সত্যি সত্যি উঠে চলে গেল। নম্রতা অশ্রুসিক্ত নয়নে কেবল তাকিয়ে রইল। গেস্ট রুমে এসে মহা ফ্যাসাদে পড়ল সভ্যতা। ফ্যান নষ্ট ঠিক করবে করবে করেও ঠিক করা হয়নি। বিছানায় মলিন চাদর, ফ্লোর ঝাড়ু দেওয়া হয় না 3-4 দিন হয়ে গেছে। মশাদের গোপন বৈঠক চলছে। যখন তখন তারা ক্লান্ত হয়ে আসছে আর সভ্যতার তাজা রক্ত পান করে চাঙ্গা হচ্ছে। এমন জায়গায় আজ রাতে কিভাবে থাকবে সভ্যতা? মেজাজ খারাপ হচ্ছে, রাগ উঠছে। রেগে মাহিনকে কল করলো সে। রিসিভ করলো মাহিনের খালাতো ভাই আরশান। সভ্যতা ঠান্ডা মেজাজে বলল, মাহিন ভাইকে ফোনটা দেওয়া যাবে? আপনার মাহিন ভাই ওয়াশরুমে, সেখানে আপাতত ফোন পৌঁছানো যাবে না। আসলে একটু বলবেন, আমি কল করেছিলাম। আমি কে? সভ্যতা, নাম বললেই চিনবে। কিন্তু নাম্বার তো পিহু নামে সেভ করা। ওটা আমার ডাক নাম। দুঃখিত পিহু, এখন ফোন কাটলে আমি আপনার কথা মিহিনকে বলতে পারবো না। আমি পিয়নের কাজ করি না। আচ্ছা, আমি পরে কল করে নিব। সভ্যতা ফোন কেটে দিল। মাহিনের দিকে তাকিয়ে আরশান ভ্রুকুটি করে বলল, স্ট্রেঞ্জ, মাঝে এতদিন তোর সঙ্গে ওর যেমন কথা বলার স্টাইল দেখেছিলাম, আজ পুরোটাই চেঞ্জ। আমি তো ভেবেছিলাম ফোন দেব না বললে তর্ক জুড়ে বসবে, কিন্তু মেয়েটা ওর নামের মতোই বেশ সভ্য। মাহিন হেসে বলে, আমার সঙ্গে অমন করে কথা বলে, ওর ধারণা আমি গাধা, নয়তো ওর নরম বোনকে বিয়ের জন্য রাজি করাতে পারিনি কেন? 2 বছর ধরে ঝুলছিল কেন? ওর বোন কষ্ট পাবে এটা ওর পছন্দ না, তাই রেগে থাকে আমার ওপর। দ্রুত বিয়ে করলে ওর বোনটা সুখে থাকতো, কিন্তু তা হচ্ছে না। আর এসবের সম্পূর্ণ দায়ভার নাকি আমার। কহু তোর আপন বোন না, রাইট? চাচাতো বোন। কুহুর মা বাবার মৃত্যুর পর পিহুর বাবা কুহুকে নিজের কাছে নিয়ে আসেন, নিজের পরিচয় বড় করেন। ওরা কুহুকে প্রচণ্ড ভালোবাসেন। সাইফুল আঙ্কেল মানে পিহুর বাবারা 2 ভাই। কুহুর বাবা বড় আর সাইফুল আঙ্কেল ছোট। আবিরের মা ওদের আপন ফুপু না, এমনই আত্মীয়তার সম্পর্ক আছে। কাছাকাছি বাড়ি, তাই ঘনিষ্ঠতা একটু বেশি ছিল। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি ঘুমাতে গেলাম, তুই জেগে থাক। তোর বউয়ের বোন কল করবে বোধ হয়। ঠিক 10 মিনিট পর সভ্যতা কল করলো। মাহিন কল রিসিভ করতেই সভ্যতা ডগরাই গলায় বলল, অনেক কষ্টে ম্যানেজ করেছি, প্রপোজালে যেন কোনো ভুল না হয়। আমি কিন্তু আর হেল্প করব না মাহিন ভাই, এবারই লাস্ট। অনেক রাত হয়েছে, জেগে না থেকে ঘুমা। আর ঘুম? তোমাদের এক করতে গিয়ে আমি সোজা গেস্ট রুমে পৌঁছে গেছি, মশাদের সাথে আড্ডা দিচ্ছি। ওরা বলছে আমি গল্প করার জন্য চমৎকার মানুষ, তাই আমি যেন না ঘুমিয়ে ওদের সঙ্গ দেই। কি আর করব, তুমি তো জানোই আমি কারোর কথা ফেলতে পারি না, বাধ্য হয়ে ওদের কথাও শুনতে হচ্ছে। আহারে, কত কষ্ট হচ্ছে। এই কষ্টের বিনিময়ে আমি তোকে আমাদের সঙ্গে হানিমুনে নিয়ে যাব। রাঙ্গামাটি, সিলেট, বান্দরবনের এক্সক্লুসিভ ট্যুর। ইজ ইট ওকে? সভ্যতা মিনমিন গলায় বলল, অফার খারাপ না, তবে আমার বরকেও অ্যাড করো। সিঙ্গেল মানুষ, তোমাদের হানিমুনে গিয়ে কি করব, তার থেকে জোড়াই যাব। ইজ ইট ওকে উইথ ইউ? মাহিন হেসে বলল, ওকে, তাহলে এই কথাই ফাইনাল।
নদীর পাড়ে এসে মাহিনকে নিজেদের অবস্থান জানাতে কল করে সভ্যতা। মাহিন কল রিসিভ করলো না, বরং দূর থেকে হাত নেড়ে ইশারা করলো। ইশারাটি দেখা মাত্রই মাহিনের পাশে দণ্ডায়মান ব্যক্তিটির ওপরও নজর পড়ে সভ্যতার। নম্রতা তাকে না চিনলেও সভ্যতা কিছুটা চেনে। মাহিন এসে ওদের সঙ্গে আরশানের পরিচয় করিয়ে দিল। সভ্যতা আরশানের সঙ্গে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে। নম্রতা ও মাহিন কথা বলছে। আজ নম্রতা প্রস্তুত হয়েই এসেছে। প্রথমে এসে মাহিনকে বোঝাবে, না বুঝলে রাজি হবে, তবে বিয়েটাই হবে, ভালোবাসা নিয়ে পরে ভাববে। সভ্যতা নম্রতার হাবভাব সম্পর্কে অবগত। নম্রতা ঠিক কি ভাবছে সেটাও বুঝতে পারছে, তাই দাঁতে দাঁত পিষে বলল, ওটাই হোক, ওসব ভালোবাসা দিয়ে কি হবে? আরশান ফোরন কেটে বলল, ম্যাডাম মনে হচ্ছে বেশি রাগী। ভালোবাসা এত পছন্দ কেন? ন্যাকামি হ্যাংলামি বেশি। ভালোবাসার বিরোধিতা করছি বিষয়টা এমন নয়, কিন্তু অতিরিক্ত আবেগ আমার পছন্দ না। এই যে দেখুন ওনার নম্রতা, অতিরিক্ত আবেগ ওনাকে আজ কোথায় এনে দাঁড় করিয়েছে। ওসব দেখলেই তো ভালোবাসার সাইড এফেক্টগুলো বোঝা যায়। আমি ওসব এফেক্টওয়ালা জিনিস ঠিক সহ্য করতে পারি না। সভ্যতার তৎক্ষণাৎ উত্তর। আরশান সভ্যতার খোঁচাগুলো শুনে হাসে। নম্রতার এই বোকামি তার ছোট বোন একদমই পছন্দ করে না, স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু মেয়েটার মেজাজ যৎসামান্য, অর্থাৎ একটুখানি খারাপ। ছ্যাঁত করে ওঠার স্বভাব আছে সভ্যতার। আরশান সভ্যতাকে আরেকটু তাকিয়ে দেখতে চায়, তাই রসিকতা ধরে রেখে বলে, তা তোমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? যে বাসার দরজা জানলা ছাদ দেওয়াল মেঝে এবং বাসার ভেতরে থাকা মানুষগুলো ভালো, সেটাই ভালো, নাথিং এলস। আরশান হেসে ফেলল। সভ্যতা নম্রতাদের কথা শোনার চেষ্টা করছে। নম্রতা বলছে, বোঝার চেষ্টা করুন, এইভাবে সব হয় না। হোয়াইলের হয়। এখন বিয়েটা করবে কিনা সেটা বলো। সহ্য করতে পারবেন? আমি অন্য একজনকে এতটা ভালোবাসতাম যতটা হয়তো আপনাকেও বাঁচতে পারবো না। সভ্যতা ললাটে ভাঁজ ফেলে বলল, এই জন্যই এইসব ভালোবাসা আমার সহ্য হয় না। মানুষের জীবন ধ্বংস করতে এই প্রেম ভালোবাসা আবেগে যথেষ্ট। আমার আপুর অনুভূতির 12টা বাজিয়ে দিয়েছে। আরশান বুকের ওপর হাত গুজে বলল, শুনেছি তোমার ওই ভাইয়ের বউ ভেগে গেছে, তার আর কোনো খোঁজ পেয়েছো? কেন? আপনি তার প্রতি আগ্রহী নাকি? আগ্রহী হলে বলুন, খোঁজ না থাকলেও জোগাড় করা যাবে। মেয়েটা দেখতে শুনতে ফার্স্ট ক্লাস, শুধু স্বভাব চরিত্র একটুখানি খারাপ। আপনার মতো সুদর্শনের পাশে তাকে বেশ মানাবে, কিন্তু জুই আপু সেটা মেনে নেবে বলে মনে হয় না। আরশান ভয় পাওয়ার ভান করে বলল, বাপরে, তুমি তো বেশ ডেঞ্জারাস মেয়ে। পরপরই চিন্তিত হলো কণ্ঠস্বর। জুইয়ের কথা জানলে কি করে? তুমি কি আমাকে আগে থেকেই চেনো? কিভাবে? সভ্যতা আর চোখে তাকালো। আরশানকে চিন্তিত দেখে বেশ বিরক্ত হলো। অথিষ্ঠ কণ্ঠে বলল, আপনি একটু চুপ করবেন? আপনার জন্য আমি ওদের কথাবার্তা শুনতে পাচ্ছি না। এখন যদি চুপ না করেন, ডেঞ্জারাস কাকে বলে, কত প্রকার, তা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। আমাকে চেনেন না আপনি। আমি যদি বলি, আমি যা বলি তাই করি। আর হ্যাঁ, আপনাকে কিছুটা চিনি, ছবি দেখেছি। জুই আপুর কাজিন আমার সাথে একই কোচিংয়ে পড়ে। আবার আর বিরক্ত করবেন না আরশান ভাই, আমাকে আপুদের দেখতে দিন। কথাগুলো বলে সভ্যতা পুনরায় নম্রতাদের দিকে তাকালো। মনোযোগী হলো নম্রতাদের প্রতি। আরশান প্রথমে জুয়ের কথা শুনে চমকালেও এখন সবকিছু জেনে মুচকি হেসে সভ্যতাকে দেখছে। মেয়েটা কত ব্যাকুল মাহিন ও নম্রতার কথা শোনার জন্য, কত চেষ্টা করছে দুজনকে এক করার।
এখনকার যুগে সভ্যতার মতো বোন পাওয়া বেশ দুষ্কর। নম্রতা ভাগ্যবতী, ওর কাছে এমন সুন্দর একটি পরিবার ও সভ্যতার মতো বোন আছে। আরশান সভ্যতার ওপর থেকে দৃষ্টি সরিয়ে মাহিনকে ওপর দৃষ্টি নিবদ্ধ করলো। নম্রতা বলছে, আমাকেই কেন বিয়ে করতে চাচ্ছেন? দেখুন, বোঝার চেষ্টা করুন। আপনি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন। আমি আপনার যোগ্য নই মাহিন। তোমাকে চাওয়ার একটাই কারণ কুহু, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি কেন? পৃথিবীতে এত মেয়ে থাকতে আমাকে কেন ভালোবাসলেন? আমারও একই প্রশ্ন। পৃথিবীতে এত মেয়ে আছে, তবুও তোমাকে কেন ভালোবাসলাম? তোমার প্রতি এই অনুভূতি কেন জন্মালো, সেটা জানার জন্যই বিয়েটা করতে চাই। তুমি চাইলে আমাকে সব প্রশ্নের উত্তর দ্রুত পেতে সাহায্য করতে পারো। একবার শুধু চেয়ে দেখো। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে। সভ্যতা আরশানকে প্রশ্ন করে, আপনার কাছে ভালোবাসার অর্থ কি আরশান ভাই? বিশ্বাস বিভ্রান্ত পথিকের শেষ গন্তব্যস্থল। বিশ্বাস বিভ্রান্ত পথিকের শেষ গন্তব্যস্থল। ক্লান্ত মনের একটি সুখের নীড়। যখন অসহায়ত্ব নিঃসঙ্গতা ঘিরে ধরে, তখন আমি আছি বলার মতন মানুষ থাকে ভালোবাসায়। সভ্যতা কৌতুকে বলল। আসলে কি ভালোবাসায় এসব থাকে? আরশান গম্ভীর কণ্ঠে বলল, ভালোবেসে দেখো এইসব থাকে কিনা, নিজেই বুঝে যাবে। এখন বিশ্বাস না করলেও তখন বিশ্বাস করবেই যে আরশান ভাই মিথ্যা বলেনি। সভ্যতা আরশানের কথায় গুরুত্ব দিল না। কয়েক মুহূর্ত অতিবাহিত হলো। ধীরে ধীরে নম্রতার মন গলতে শুরু করে। মাহিনের প্রস্তাবে অবশেষে রাজি হলো নম্রতা। মাহিনকে সে বিয়ে করবে। সভ্যতা ছুটে গিয়ে নম্রতাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরেই কেঁদে ফেলে। সে দিনের কঠোর আচরণের জন্যে ক্ষমা চায়। সভ্যতাকে ক্ষমা চাইতে দেখে নম্রতাও কেঁদে ফেলল এবার। সভ্যতা কান্না থামিয়ে নাক টেনে বলল, কাঁদিস না, কাঁদলে তোকে বিশ্রী লাগে। নম্রতার কান্না থেমে গেল। মাহিনরা আছে সামনে পড়তেই লজ্জা পেল। সবাই রেস্তোরাঁয় এলো। সভ্যতা ও নম্রতার চেয়ার টেনে ওদের বসতে সাহায্য করে মাহিন। এরপর নিচের চেয়ারে বসে বলল, এবার আমার শালিকার জীবনও এমন কেউ আসুক যে এই মেয়েটাকে তার মতো করে ভালোবাসবে, আগলে রাখবে, মেজাজ সামলে রাখবে, সকল আবদার পূরণ করবে, আদরে রাখবে, যত্নে রাখবে, সুলতানার মতো ট্রিট করবে। দোয়া করে দিলাম, শীঘ্রই এমন একজন সুলতানের আগমন ঘটবে আমার শাহজাদির জীবনে। এত সুন্দর দোয়া করার জন্য তোমাকে ধন্যবাদ মাহিন ভাই। আমিও তোমার পক্ষে। দ্রুত এই সিঙ্গেল জীবনের ইতি টেনে তোমাদের সঙ্গে হানিমুনের ট্রিপটা দিতে চাই। বাট আমার স্বপ্নের রাজকুমার মনে হয় ঘোড়ার বদলে কচ্ছপের পিঠে চড়ে আসছে। যাই হোক, আসলেই হবে। কিসে চড়ে আসছে সেটা ম্যাটার করে না। তুমি শুধু এটা মনে রেখো, ট্রিপের পুরো খরচ তোমার। তোমাদের জন্য এত কষ্ট করেছি, এই হক আমি ছাড়বো না। অবশ্যই। তোর কি মনে হয় সামান্য টাকা নিয়ে আমি কার্পণ্য করব? প্রথম হানিমুন তো হবেই, প্রয়োজনে আরেকবার যাব। সেকেন্ড হানিমুন দেশের বাইরে করব, সেই খরচও আমি দেব। আরশান, তোর কাজও সেরে ফেল, শুভ কাজে দেরি করতে নেই। সভ্যতা সায় দেয়। হ্যাঁ আরশান ভাই, আপনিও দ্রুত বিয়ে করে ফেলুন। তারপর আমরা 6 জন মিলে দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আরশান জুইকে ভিডিও কল করলো। জুইয়ের সঙ্গে সবার কথা বলিয়ে দিচ্ছে। সভ্যতাকে জুই অনেক আগে থেকে চেনে, তাই দুজনের মধ্যে দ্রুত সখ্যতা গড়ে ওঠে। নম্রতা মৃদু হেসে সবকিছু অবলোকন করছে। আজ সভ্যতা ভীষণ খুশি। অবশেষে তার আপু আর মাহিন ভাই এক হচ্ছে। পিহুর কুহু আপু এমন একজন জীবনসঙ্গী পাচ্ছে যে কুহুকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবে। সভ্যতা নম্রতার চেহারায় দৃষ্টি নিবদ্ধ করে মুচকি হাসে। মনে মনে বলে, তোকে বলেছিলাম না আপু, তোর জীবনেও ভালোবাসা আসবে। আরিফ ভাইয়ের থেকেও বেটার কেউ আসবে। দেখ, সে এসেছে। হয়তো তোর আকাঙ্ক্ষার মানুষ নয় সে, কিন্তু আমি জানি মাহিন ভাই ঠিক তোর মন জয় করতে পারবে।
বাড়ি ফিরে নম্রতা চুপচাপ নিজের ঘরে চলে যায়। সেটা দেখে সভ্যতার কপালে ভাঁজ পড়ে। সভ্যতা শুনেছে এই সময় অর্থাৎ প্রেমিক পুরুষ পাওয়ার পর নারীর মনে এক বিশাল পরিবর্তন আসে। ফুরফুরে লাগে সব কিছু, আনন্দের ঝলক থাকে চেহারায়, উৎফুল্ল থাকে, চঞ্চল হয়ে ওঠে। প্রেমিকের জন্য মন ছটফট করে, কিন্তু নম্রতা নামক মেয়েটার মাঝে তেমন কোনো লক্ষণই নেই। মনে হচ্ছে ওকে জোর করে বিপত্নিক আরিফের মতো কোনো দুশ্চরিত্র ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। সভ্যতা কিছুটা হতাশ হয়, পরে ভাবে নম্রতার স্বভাবই একটু অস্বাভাবিক। অস্বাভাবিক মানুষ স্বাভাবিক কাজ করতে পারবে না। সভ্যতা হাই তুলল। আজ অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, ঘুম আসছে। চোখ মুখ ধুয়ে বিছানায় গড়িয়ে পড়ে সে। বালিশে মাথা রেখে 2-4 মিনিট কাটানোর পর ঘুম বাবাজি গায়েব। ঘুম চলে যাওয়ার পর এবার সভ্যতা ফোন নিয়ে বসলো। নিজের ছবি আপলোড করার পর ইদানিং ছেলেদের প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। প্রোফাইল লক করা নয়, তাই কমেন্টে তাদের ওয়াও, গর্জিয়াস, বিউটিফুল, নাইস, অ্যাট্রাক্টিভ শব্দের বন্যা বয়ে যাচ্ছে। সভ্যতা জানালার গ্রিলে পা বাঁধিয়ে পা নাচাতে নাচাতে সেসব দেখছে। নম্রতা কড়া নাড়ে দরজায়। সভ্যতা ঘাড়ে সামান্য কাত করে দরজার দিকে তাকায়। নম্রতা ঘরে ঢুকে বলল, কি করছিস? সভ্যতা গুরু গম্ভীর স্বরে বলল, বুঝলি আপু, এবার মনে হয় আমারও খুব দ্রুত বিয়ে হয়ে যাবে। বেশি দিন এ বাড়িতে থাকতে পারবো না। আমার ছবি প্রকাশ করার পর ছেলেগুলো বেশ আগ্রহ দেখাচ্ছে। কয়েকজন ঠিকঠাক পাত্র নকটক দিচ্ছে, খোঁজ খবর নিতে চাচ্ছে। এটা ডাক্তার, অর্থোপেডিক না কি যেন, হাড়ের ডাক্তার মেবি। কিন্তু এই ডাক্তারকে পছন্দ হচ্ছে না, বয়স একটু বেশি মনে হচ্ছে। দেখ, এটা বুয়েটিয়ান, বাট রাজনীতির সাথে যুক্ত। এই আপু, এই ছেলেটা দেখ, মারাত্মক কিউট না বল? কিন্তু আমার থেকে ছোট মনে হয়। ছোট হলেও এত লম্বা, উফ। এইসব বিয়ে আর পাত্র বাছাই করা আমার পক্ষে অসম্ভব। এসব এত কঠিন কেন রে? নম্রতা হেসে বলল, এদেশের ছেলে যখন পছন্দ হচ্ছে না, তখন অন্য দেশের ছেলে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারিস, কিন্তু ছেলে যেন খাঁটি বিদেশি হয়। এদেশের কেউ অন্য দেশে গিয়ে থেকে আবার ফিরে এসেছে এমন ছেলে যেন না হয়। স্পষ্ট ভাষায় আরিফ ভাইয়ের মতো কাউকে চাচ্ছি না। আচ্ছা, আর কিছু? সভ্যতা সন্দিগ্ধ চোখে তাকিয়ে বলল, আরিফ ভাইয়ের ঘটনার সঙ্গে অল্প স্বল্প সাদৃশ্য আছে তেমন কাউকেও চাচ্ছি না। আরেকটা বিষয় আছে, আজ মাহিন ভাই তোর হাত ধরার সময় যেভাবে লজ্জা পেলি, আমি তো চিন্তায় পড়ে গেছি সেটা দেখে। নম্রতা থতমত খেয়ে বলল, প্রথমবার তো, তাই একটু লজ্জা লাগছিল। কিন্তু তোর চিন্তা কি নিয়ে? কি হয়েছে? সভ্যতা নির্বিকার ভঙ্গিতে নির্লিপ্ত কণ্ঠে বলল, এখনো কিছু হয়নি, তবে হবে। আমার মনে হয় আমি তোদের মতো লাজুক নই। আমার পাশে এসে কেউ বসলে, হাত টাত ধরলে আমি বোধহয় লজ্জা টজ্জা পাবো না রে আপু। এমন রোমান্টিক মোমেন্টে লজ্জা পাওয়া অতি আবশ্যক একটি বিষয়, কিন্তু আমার কেন জানি লজ্জা ঠিক আসে না। প্রতিটি বরই বোধহয় একটু লাজুক বউ পছন্দ করে, কিন্তু আমার বর আমার মতো লজ্জাহীন আচরণে খুবই হতাশ হবে। তার হতাশার কারণ হব আমি। এটা ভেবেই চিন্তা হচ্ছে, কি করা যায় বলতো? নম্রতা হাসি চেপে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তোর জন্য আমরা একটা লাল টুকটুকে লাজুক বর খুঁজে আনবো। রোমান্টিক মোমেন্টে লজ্জা পাওয়া আবশ্যক হলে সে লজ্জা পাবে, আর তুই দেখবি, ব্যাস সমস্যার সমাধান হয়ে গেল। ঠিক আছে? বলতে বলতেই হেসে ফেলল নম্রতা। সভ্যতা নম্রতার উপহাস শুনে রাগান্বিত দৃষ্টিপাত নিক্ষেপ করে। নম্রতার সঙ্গে তর্ক করতেই যাবে এমন সময় সভ্যতার মনে পড়ল আগামীকাল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। ওরা সব বন্ধুরা শাড়ি পরবে ঠিক করেছিল। দুপুর ধরে নম্রতাকে নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সভ্যতা চিন্তিত চেহারায় নম্রতাকে উপেক্ষা করে দ্রুত উঠে আলমারির কাছে চলে যায়। শাড়ি বাছতে হবে। নম্রতাও হাসি থামিয়ে এগিয়ে আসে সভ্যতাকে শাড়ি বাছতে সাহায্য করার জন্য। মেরুন রঙের শাড়ি পরেছে সভ্যতা। নম্রতা ওকে সাজিয়ে দিচ্ছে। যদিও এটার প্রয়োজন ছিল না, কিন্তু নম্রতা সেটা শুনলে তো। কুচি ঠিক করে নম্রতা প্রশ্ন করে,
তোর কি কাউকেই ভালো টালো লাগে না? সভ্যতা আয়নার দিকে তাকিয়ে চুল খোপা করে উত্তর দিল। একজনকে লেগেছিল, সপ্তাহখানেক আগে ডেয়ার খেলতে গিয়ে প্রপোজও করেছি। ছেলেটা সেখানেই কাত। সেন্সলেস হয়ে পড়ে গেল কেন বুঝলাম না। নম্রতা আঁচল ঠিক করে বলল। সব সময় টময়ের মতো থাকলে ভয় তো পাবেই। সারাদিন সবাইকে ধমকে ভয় দেখিয়ে চলিস কেন? একটু নরম হতে পারিস না? আর 4 দিন পর আমার বিয়ে, আমি চলে গেলে একা একা কি করবি শুনি? সভ্যতা উত্তর দিল না। নম্রতা কিছুটা থেমে পুনরায় বলল। 4 মাস আগেও কলেজের অনুষ্ঠানে গিয়ে এই শাড়ি নিয়ে কি সব ঝামেলা পাকিয়েছিলি, আজও শাড়ি পরে যাচ্ছিস। আজ তো কোনো অনুষ্ঠান নেই, তাহলে? কিছুদিন পর ফেয়ারওয়েল, তাই বন্ধুরা মিলে একটু ঘুরতে যেতে যাচ্ছে। ওরা শাড়ি পরবে, তাই আমাকেও পরতে হবে। এমন বিশেষ বিশেষ ক্ষেত্রে ড্রেস কোড ফলো করা উচিত। নরম হলো নম্রতা, নিষ্প্রভ স্বরে বলল। আচ্ছা। সভ্যতা গুরুগম্ভীর কণ্ঠে বলল। 1 মিনিট আপু, আমার কথা এখনো শেষ হয়নি। গতবার কলেজের অনুষ্ঠানে আমি কোথায় ঝামেলা পাকালাম? কেউ যদি আমার শাড়ির আঁচল ধরে টানে, বেয়াদবি করে, আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? ওর কপাল ভালো যে শুধু দেওয়ালের সঙ্গে টাক দিয়ে কপাল ফুটিয়ে দিয়েছি। শালা বেয়াদব। নম্রতা খোপায় বেলি ফুলের মালা গুজে বলল। এসব আমাদের আগে বলিসনি কেন? সব কথা চেপে রাখিস কেন? আর কাউকে না বলিস, আমাকে তো বলতে পারিস। সভ্যতা এবার শক্ত চেহারায় ঘুরে তাকালো। নম্রতা একটু দূরে সরে দাঁড়ায়। সভ্যতা চোখ রাঙিয়ে বলে। তোর কি হয়েছে বলতো? সকাল সকাল এসব ফালতু টপিক নিয়ে কথা বলা স্টার্ট করলি কেন? আমি কখন কথা চেপে রাখি? আমি শুধু তখনই উত্তর দেই যখন প্রশ্ন করা যায়। আমি শুধু তখনই উত্তর দিই যখন প্রশ্ন করা হয়। আগে এভাবে প্রশ্ন করিসনি, তাই উত্তর পাসনি। আর টমবয় কি? আমি জাস্ট নিজেকে সেফ রাখতে মারপিট শিখেছি। আমাকে টিস করে কোনো বীর পুরুষ যাতে পালাতে না পারে, তাই। লাস্ট ওয়ান, ভালোবাসা। আমি তো আগেই বলেছি ওসব আমার দ্বারা হবে না। ক্লাসমেট থেকে শুরু করে সিনিয়র সবাই আমাকে ভয় পায়, কারণ আমি কারোর তালে তাল দিতে পারি না। ভুলভাল কিছু দেখলে মুখ ফসকে উচিত কথা বলে ফেলি। হ্যাঁ তো চলে। যারা এভারেজ স্টুডেন্ট তারা মনে করে আমার চেহারা বেশি সুন্দর আর রেজাল্টও বেশ ভালো হওয়ায় ওরা পাত্তা পাবে না, তাই সামনাসামনি কেউ প্রেম ভালোবাসার প্রস্তাব দেয় না। বাকিদের ধারণা আমার যে বর হবে তার কপালে দুঃখ আছে। ইটস ওকে, আমাকে সামলানোর টাফ এটা জানি আমি। সেই জন্যই তো ওয়েট করছি একজন বুদ্ধিমান ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের জন্য। নম্রতা মৃদু হাসে। সভ্যতা এই হাসির অর্থ জানে, তাই নম্রতার ভুল সংশোধনের জন্য ইঙ্গিতপূর্ণ বাক্যে বলল। তোর কাজিনরা নাকি তাদের কাজিনদেরও ধরে আনছে? আজকে এসব আসবে নাকি? আজকেই আসবে নাকি? তোর কাজিনদের তাও একটু সহ্য করা যায়, কিন্তু কাজিনের কাজিনদের একদম না। বিয়ের ইভেন্ট না হলে আমি ওদের এ বাড়িতে অ্যালাউ করতাম না। যত সব আনওয়ান্টেড গেস্ট, বুঝতে পেরেছিস? আমার জন্য ওরা একেবারেই অনাকাঙ্ক্ষিত অতিথি। নম্রতা হেসে বলল। ওরা অতটাও খারাপ না, তুই একটু বাড়িয়ে বলছিস। বুঝি সব। কার জন্য বলছিস? কাকে তোমার আন্ডারওয়ান্ডার গেস্ট মনে হয় সেটাও জানি। জানলেই ভালো। আমি আগেই বলে রাখছি আপু, ওসব বিলেত ফেরত অশুদ্ধ পুরুষকে আমি বিয়ে করব না। আমার বিয়ে আমাকে না জানিয়ে ঠিক করে ফেললো। দরকার পড়লে কোনো ক্যাবলা কান্তকে বিয়ে করব, তবুও অমন বিলেত ফেরত ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করা অসম্ভব। যেসব ছেলেদের চেহারা সুন্দর, এদের চরিত্র চেহারার মতো সুন্দর হয় না। এরা এক একটা প্লে বয় হয়। কথার চালে আর রূপের চাদর বর্ষিতে মেয়েদের চোখের পলকে তুলে ফেলে। আমার বর এমন হবে তা আমি মানতে পারবো না। এই ছেলে বাদ। ওকে এত ভালো লাগলে তুই নিজে বিয়ে করে নে, আমি গেলাম। সভ্যতা চলে গেল। নম্রতা হতাশ চোখে তাকিয়ে মায়ের কাছে গিয়ে বলল। পিহুর সেরকম কোনো রকম পছন্দ নেই আম্মু। সমস্যা হচ্ছে ছেলের চরিত্র নিয়ে। ওর মাথায় এটা গেঁথে গেছে যে আবিরের সঙ্গে কিছুটা মিল থাকলে সেও আবিরের মতোই হবে। চিন্তা করো না, ওকে রাজি করানো যাবে, আমি আছি না। ওকে সব কিছু জানানো হয়েছে, বলা হয়েছে ছেলেটা আবিরের মতো না।
তারপরও জেদ ধরে বসে আছে। এত ভালো ছেলেকে পছন্দ হচ্ছে না, এই মেয়ে কার মতো হয়েছে? তিক্ত মেজাজে বললেন মা। বাবা পাশ কাটিয়ে যেতে যেতে বললেন, আমার মতো সব থেকে খারাপ জিনিস পছন্দ হয়, ভালো জিনিস সহ্য হয় না, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে। মা রেগে গেলেন। কি বললে তুমি? বিয়ের ক্ষেত্রে তোমার পছন্দ খারাপ হয়েছে? বিয়ের এতগুলো বছর পর এখন এসব শোনা লাগছে? এতই যখন অপছন্দ হয়েছিল তখন বিয়েটা করলে কেন? তোমাকে আমি বলেছিলাম বিয়ে করতে, এমন ভাব করছো যেন বিয়ে করে আমাকে উদ্ধার করে দিয়েছো। উদ্ধারিত করেছি। আমি বিয়ে না করলে তোমার মতো মহিলাকে আর কে বিয়ে করত? তোমার কৃতজ্ঞ থাকা উচিত আমার প্রতি। আমি বিয়ে করেছি বলে আমার মতো ভালো একটা মানুষের বউ হতে পেরেছো। কৃতজ্ঞ? হ্যাঁ, শুনলি তো কুহু, তোর বাবা কি বলছে, আমি নাকি কৃতজ্ঞ থাকবো। এরপর বাবার দিকে তাকিয়ে বললেন, কৃতজ্ঞ তো তোমার থাকা উচিত। আমি বলে তোমার সাথে সংসার করছি, অন্য কেউ হলে তোমাকে কবেই ছেড়ে দিত। নম্রতা ঠোঁট চেপে হাসে। বাবা কারণে অকারণে রাগিয়ে দেয় মাকে। তারপর আধা ঘন্টায় ঝগড়া চলে। আধা ঘন্টা পর বাবা নিজে এসেই রাগ ভাঙান। মায়ের পছন্দের খাবার কিনে আনেন, ফুল কিনে আনেন। তাই এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তাদের ঝগড়া মান অভিমান এভাবে চলতে থাকুক, মান অভিমান এভাবে দূরে থাকুক। নম্রতাকে গেস্ট রুমগুলো ঠিক করতে হবে। দুপুর 3টায় বাড়ি ফিরল সভ্যতা। বাড়ির সামনে 3-4টে বাইক রাখা। নম্রতার কাজিনরা চলে এসেছে। সভ্যতার হাসি হাসি চেহারা আরক্ত হলো ক্রোধে। সভ্যতা বলেছিল সে আপাতত বিয়ে নিয়ে ভাবছে না, তারপরও বিলেত ফেরত মানুষটি চলে এলো। ব্যাটার কোনো মান সম্মান নেই নাকি? বসার ঘরে বসে আছে প্রায় 15-16 জনের মতো। সভ্যতা সবাইকে ডিঙিয়ে নিজের ঘরে যেতে লাগলো। যাওয়ার সময় শুনলো নম্রতা কাউকে বলছে, ওটা পিহু। সভ্যতা বিরক্ত হলো। পরিচয় করানোর স্টাইল ভালো লাগলো না। এভাবে কে পরিচয় করায়? পরিচয় করাবে রাজকীয়ভাবে, নাম, বংশের নাম, চমৎকার স্বভাব এবং প্রশংসার সাথে। দুম করে ওইটা পিহু বলে চিনিয়ে দিলেই হলো। সভ্যতা একবার পেছনে তাকালো। সবাই ওর দিকেই চেয়ে আছে। সভ্যতা অপ্রস্তুত হয় না। সবার চেহারায় নজর বুলিয়ে পুনরায় হেঁটে চলে আসে নিজের ঘরে। আসার সময় ভাবতে থাকে এদের মধ্যে সেই পাত্র কোনটা। পাত্রের ছবি আছে ফোনে। সভ্যতা শুনেছে পাত্র দারুণ হ্যান্ডসাম, কিন্তু যখন ছবি পাঠানো হয়েছিল তখন হঠাৎ বিয়ের কথা শুনে রাগে বিরক্তিতে ছবিটি দেখেনি সে। তাই ঘরে ঢুকেই প্রথমে দরজা লাগিয়ে শাড়ি পাল্টে 3 পিস পরে নিল। আজ ভ্যাপসা গরম পড়েছে। নম্রতা শরবত রেখে গিয়েছিল ঘরে। সভ্যতা শরবতের গ্লাস নিয়ে শরবত পান করে। বিছানার ওপর ফোন নিয়ে বসলো। ছবিটি নম্রতা পাঠায়নি, পাত্র স্বয়ং পাঠিয়েছিল। সভ্যতা সব মেসেজ ও ইমেল চেক করছে। হোয়াটসঅ্যাপ চেক করতে করতে একটি নাম নজরে আসে, ওসমান সিকান্দার। সভ্যতা এই নামে কাউকে চেনে না, তাই মেসেজ অপশনে ঢুকলো। দেখলো নেট কার্ডে যেমন ছবি তোলা থাকে তেমন একটি ছবি পাঠিয়ে রেখেছে কেউ। ক্লিন শেপ, ধবধবে সাদা চেহারা, বাদামি মণি, কিছুটা সুদর্শন হলেও আপাতত সভ্যতার পছন্দ হচ্ছে না তাকে। ছবিটি দেখে সভ্যতার এটাও মনে পড়লো এমন কাউকে সে ড্রয়িং রুমে দেখেনি। অর্থাৎ এই ছেলেটা পাত্র নয়। আর কারোর কোনো ছবি নেই, আর কেউ কোনো ছবি পাঠায়নি। তাহলে কি মিথ্যে বলা হয়েছে? সভ্যতার মেজাজ বিগড়ে গেল। ওর সঙ্গে এ কেমন তামাশা? রেগে বড় বড় পা ফেলে ঘর থেকে বের হলো সে। ফোনের দিকে চোখ তার। এখনো সে পাত্রের ছবি খুঁজছে। এমন সময় শক্ত কিছুর সঙ্গে মাথা ঠেকল। সামান্য ব্যথা পেয়ে সভ্যতা তার রাগান্বিত কঠিন চেহারাটি উপরে তুলে রাগত স্বরে বলল, কে? কিছুটা সময় নিয়ে এক পুরুষালী কণ্ঠস্বর বলে উঠল, মাসুদ নাম আমার, এবং তোমার ভাষায় আমি তোমার সেই অনাকাঙ্ক্ষিত অতিথি। সভ্যতা স্তব্ধ হয়ে যায়। একবার ফোনের দিকে আর একবার সামনে দণ্ডায়মান মানুষটির দিকে তাকিয়ে রূঢ় কণ্ঠে বলল,
অনাকাঙ্ক্ষিতর ব্যাপারটা কি আপু বলেছে? না, তোমার চেহারা বলছে। তোমার চেহারাই স্পষ্ট ফুটে উঠছে তুমি মনে মনে আমাকে গালি দিচ্ছ, আমার নাম ও চরিত্রের 12টা বাজাচ্ছ। সভ্যতা দ্রুত ফোন সামনে নিয়ে নিজের চেহারা দেখল, চিন্তিত কণ্ঠে বলল, কি আশ্চর্য, আমিও তো দেখতে পাচ্ছি, আমার কপালে স্পষ্ট লেখা, এই ছেলের সাথে তোর বিয়ে হলে তুই জীবনেও শান্তি পাবি না। সভ্যতা, সিরিয়াসলি এইসব সত্য বাক্য কি করে ফুটে উঠেছে ললাটে? আমাকে দ্রুত মেকআপ করতে হবে, নয়তো বাকিরাও দেখে ফেলবে, তখন কষ্ট পাবে। নিজেদের ভুল ডিসিশন নিয়ে তাদের কষ্ট দেওয়া যাবে না, কিছুতেই না। সভ্যতা তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকে গেল। মাসুদ সভ্যতার চাওয়ার পথে চেয়ে থেকে মৃদু হাসে। চমৎকার মেয়ে, কি সুন্দর মার্জিত ভাষায় এক লাইনে চরম অপমান করে গেল। ওদিকে সভ্যতা ঘরে ঢুকে দরজা লাগিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, হাতে থাকা ফোনটির ওপর ভীষণ বিরক্ত বোধ করছে। ফোনে ভাসমান ছবিটির দিকে সন্দিগ্ধ চোখে চেয়ে তপ্ত বিরক্ত কণ্ঠে বলল, আজকের পর থেকে ছবি দেখে কারোর চেহারা নিয়ে মন্তব্য করব না। মানুষ ছবিতে আর বাস্তবে সবসময় এক হয় না। উফ, এই লোকটা এত সুন্দর কেন? একে বিয়ে না করা চরম ভুল ডিসিশন হবে, কিন্তু শুধু রূপ দেখে হ্যাঁ বলাও ঠিক হবে না। আমার এটা ভুলে গেলে চলবে না, আরিফ ভাই এবং তার মধ্যে কত কত মিল। সুন্দর চেহারা, পড়ার খাতিরে বিদেশে যাওয়া, সেখানে চাকরি করা, থাকতে চাওয়া, মায়ের ব্ল্যাকমেইলে দেশে ফেরা, মায়ের অসুস্থতা। আরিফ ভাইকে চিনি, তারপরেও দেশের বাইরে গিয়ে মেয়েদের চক্করে পড়ছে। চেনা মানুষের ওই দশা হলে এই অপরিচিত লোকটা, ওনার ব্যাপারে তো কিছুই জানি না, চরিত্র কেমন তাও জানি না। সাদা চামড়ার মেয়েদের সঙ্গে চলাফেরা করা ছেলে আমাকে বিয়ে করতে চাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো গলদ আছে। ওরে আমার লাইফটা এরা কত কমপ্লিকেটেড করে দিল কেন? দরজায় টোকা পড়ে। অকস্মাৎ আওয়াজে ভড়কে গেল সভ্যতা, গলার স্বর কেঁপে উঠল। কে? মাসুদ থমথমে গলায় বলল, আমি তোমার সঙ্গে কিছু কথা আছে, দরজা খোলো। আমার এখন কথা বলার মুড নেই, পরে আসুন। আমি বিলেতে কারোর সঙ্গে থাকিনি, এটার প্রুফ নেবে না? মাসুদের কণ্ঠে ঠাট্টা প্রকাশ পায়। সভ্যতা এবার রেগে যায়, দ্রুত দরজার কাছে এসে দরজা খুলে গম্ভীর গলায় বলল, প্রয়োজন নেই। হতে পারে প্রুফের নামে সাজানো গল্প শোনাচ্ছেন, এইসব আপনাদের জন্য কঠিন কিছু নয়। আপনি যে প্রচুর চালু তা আপনাকে দেখলেই বোঝা যায়। মাসুদ ঘরে ঢুকে বলল, চালু, এটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যাচ্ছে না? বুঝলাম আমি অনাকাঙ্ক্ষিত, তোমার আমার প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু তারপরেও এভাবে অপমানজনক শব্দ প্রয়োগ করা কি ঠিক হচ্ছে সভ্যতা? আমি তোমার শিক্ষা দেখে অবাক হচ্ছি। আমাকে তো বলা হয়েছিল যথেষ্ট সভ্য মার্জিত মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। সভ্যতা বুকের ওপর হাত গুজে কঠিন গলায় বলল, আমার চেহারায় কোথাও কি নির্বোধ লেখা আছে? দেখুন, বয়স অল্প হতে পারে, কিন্তু আমি প্রচন্ড শেয়ানা। আপনি যে ইচ্ছে করে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাচ্ছেন তা বুঝতে পারছি আমি। তাই এইসব বাচ্চা ভোলানো কথায় নাটক করে আমাকে কনভিন্স করা অসম্ভব। তাছাড়া আপনার কাজিনের ঘটনাই দেখুন, তাকে দেখার পর আমি কিছুতেই আপনার ফাঁদে পা দেব না। সো ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। মাসুদ সভ্যতার দিকে এগিয়ে আসে। যেখানে মাসুদ অন্য মেয়েদের দিকে তাকালেও তারা লজ্জায় নইয়ে পড়ত, সেখানে সভ্যতার চেহারায় লজ্জার লেশ মাত্র নেই। সভ্যতা নির্বিকার ভঙ্গিতে সামনে দণ্ডায়মান মাসুদের চেহারা অবলোকন করছে। মাসুদ অতীতের কথা ভাবে। বহু নারীর আকাঙ্ক্ষিত সেই স্বপ্নের পুরুষ মাসুদ আজ নিজেরই হবু বউয়ের অনাকাঙ্ক্ষিত অতিথি মনে পড়লেই ব্যাপক বিরক্তি লাগছে। তারপরও ঠোঁটের হাসি ধরে রেখে বলল, কিছু ভুল ধারণা মনে পুষে রেখেছ। সবার ভালোবাসা একরকম হয় না। কেউ কেউ সময় নিয়ে প্রেমে পড়ে, আবার অনেকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে। তোমার কুহু আপু প্রথমবার ব্যর্থ হওয়ায় দ্বিতীয়বার ভালোবাসতে সময় নিয়েছে। এর অর্থ এটা নয় যে সবার ক্ষেত্রেই এমন হবে। যদি আমার কথা বলো তাহলে আমি তোমার এই
স্বভাব পছন্দ করি না। সভ্যতা ব্যস্ততা দেখিয়ে বলে। এটা মেইন পয়েন্ট। আসুন বিয়ে ভাঙার পরিকল্পনা একসাথে করি। মাসুদ মুচকি হেসে প্যান্টের পকেটে হাত গুজে বলল, ভালোবাসা নিয়ে খুঁতখুঁতে স্বভাব বাদ দিয়ে তোমার বাকি অভ্যাস, আচার আচরণ, তোমার রূপ গুণ, কথা বলার ধরন, একটু ছেলে ছেলে ভাব, সর্বোপরি তোমাকে ভালোবাসি। আই লাভ দ্য ওয়ে ইউ আর শুভ্রতা। যেমন আছো তেমনই থেকো। আমার তোমাকে নিয়ে কোনো সমস্যা বা আপত্তি নেই। আর আমি এটাও নিশ্চিত করব এই অনাকাঙ্ক্ষিত অতিথি যাতে ভবিষ্যতে তোমার অনাকাঙ্ক্ষিত মনের মানুষ হতে পারে। অতিথি হয়ে এসে আবার অতিথি হয়েই তোমার জীবন থেকে যেন চলে যেতে না হয়। এখন তুমি রেস্ট নাও, বাকি কথা পরে হবে। মাসুদ চলে যাচ্ছে। সভ্যতা চোখ মুখ কুঁচকে বলল, মাথা খারাপ নাকি? আশ্চর্য। আমিও দেখব কিভাবে টেম্পোরারি মানুষ পার্মানেন্ট হয়। আপনাকে যদি আমি নাকের জলে চোখের জলে না করি, তাহলে আমার নামও সভ্যতা নয়, মিস্টার উসমান শিকদার মাসুদ। এত বড় নাম রাখে কে? থ্রেট করার সময় ডায়লগ মিস হয়ে যাবে নাম মুখস্থ করতে গিয়ে। আপনি হচ্ছেন উসিমা। উফ, এটা আবার মেয়ে মেয়ে লাগে। থাক, মাসুদি ঠিক আছে। মাসুদের জন্য কফি বানাতে বলছেন মা। সভ্যতা প্রথমে রাজি না হলেও মায়ের চোখ রাঙানো দেখে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে গেল। সবাই ছাদে আড্ডা দিচ্ছে। চায়ের ব্যবস্থা করা হয়েছিল। হঠাৎ জানা গেল মাসুদ চা পান করে না, নিমপাতার রসের মতো তেতো কফি পছন্দ করে। নম্রতাই কফি বানাতে আসছিল। মাঝখানে অ্যান্টেনা ঘুরে গেল। মা এসে নম্রতাকে ছাদে পাঠিয়ে সভ্যতাকে কফি বানানোর কাজে লাগিয়ে দিলেন। পানি গরমে দিয়ে ভ্রুকুচকে তাকিয়ে আছে সভ্যতা। আজ সে চমৎকার এক কাপ কফি পরিবেশন করতে চলেছে, যার স্বাদ মাসুদের ঠোঁটে লেগে থাকবে। কফি মগ হাতে ছাদের দরজা ঠেলে আসতেই শাহরিনের ওপর চোখ পড়ে সভ্যতার। মাসুদের দিকে কেমন অদ্ভুত চোখে চেয়ে আছে সে। সভ্যতা চুপচাপ মাসুদের সামনে গিয়ে কফি মগ এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। থ্যাঙ্কস। শাহরিন প্রশ্ন করে, কোন ক্লাসে পড়ো? 12। আপনি? আমি এখন একটি ব্যাংকে চাকরি করি, পড়াশোনা শেষ। তুমি তো বেশ ছোট সভ্যতা, এখনো বিয়ের বয়স হয়নি, তাহলে এত দ্রুত বিয়ে করছো কেন? সভ্যতা লাজুক ভাব নিয়ে মিষ্টি গলায় বলল, হ্যাঁ, সবাই তো তাই বলে। তবে আপনাকে কিন্তু বেশ বড় মনে হয় আপু। আমি তো ভেবেছিলাম বিবাহিত। আপুর কাছে আপনার বর বাচ্চার খোঁজ নিতে গিয়ে শুনলাম আপনার বিয়েতে অনীহা আছে। উহু, আপুর মতো কোনো কাহিনী আছে নাকি? থাকলে নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আপুর যেমন সেটিং করিয়ে দিয়েছি আপনারও করিয়ে দেব। আমার অনেক পরিচিত অবিবাহিত ভাই আছে। শাহরিনের চেহারায় পরিবর্তন আসে। সে মাসুদের পাশ থেকে উঠে কিছুটা দূরে সরে বসল। সভ্যতা নম্রতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, শাহরিন আপু অনেক ভাইয়ার খালাতো বোন না? মাসুদ নামক পুরুষটিকে কিভাবে চেনে? তলে তলে ঘটনা ঘটে যাচ্ছে নাকি? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। নম্রতা স্বল্প স্বরে বলল, নাবিলা আপুর বিয়েতে আলাপ হয়েছিল দুজনের, পছন্দ করে মাসুদকে মাসুদদের জন্যই বিয়ে করেনি। সভ্যতা উত্তেজিত কণ্ঠে বলল, সিরিয়াসলি? দুঃখজনক ব্যাপার। মেয়েটার চয়েস খারাপ, এই জন্যই আমার পেছনে লাগছিল। তোকে বলে রাখছি আপু, তোর এই কাজিন মহল আমার পেছনে লাগালে আমি কিন্তু ছাড় দেব না। আমার ব্যাপারে যেন এরা নাক না নাড়ে। নাড়বে না? অনেক ভাইয়াকে বলে রেখেছি, সে সব কিছু দেখে রাখবে।